1980-81 সেশনে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত ভিপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করে, ভূমিধস বিজয় অর্জন করে। নারী পুরুষ সবাই কিন্তু আমরা নাগরিক। দুর্ভাগ্যের বিষয়, নারীদের নিরাপত্তার জন্য আলাদা চিন্তা করতে হয়। এজন্য যে তাদেরকে কেউ একটু দুর্বল ভাবে, নারীরা মোটেই দুর্বল নয়। তাদের প্রতিভা আছে, সম্মান আছে, ক্যাপাসিটি আছে। রাষ্ট্রীয় আনুকূল্য যদি পায় তারা দুর্বল থাকবে না। আমাদের যে সিভিল সোসাইটিকে আমরা কমিটি করব, এটা একটা ছায়া তারা ওভারসি করবে, দেখবে এই যেহেতু অশান্তি কোথাও যদি হয় সম্মানজনকভাবে তার সমাধান করে দেবে, যাতে কেউ অপমানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এটাকে এনশিওর করবো। 91-এর পরে যখন 2001-এ আবার জোট সরকার হয়, যেই সরকারে জামাতের দুজন মন্ত্রী ছিল, সেই সময় প্রশ্ন আসেনি যে এরা স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদর। তারা ক্যাবিনেট মিনিস্টার কিন্তু হয়েছে। 17 বছরে এই ফ্যাসিস্ট দলটি যে সমস্ত এই অপকর্ম করেছে, দখলবাদ, চাঁদাবাজি, দুর্নীতি, এই গত 17 বছরে মানুষ তো অন্তত নিষ্কৃতিভাবে আশা করছিল, তা হয়নি। চাঁদাবাজি চালু আছে, দুর্নীতি চালু আছে, দখল বাণিজ্য চালু আছে। তাহলে এরা কারা করছে? দিবালোকনের স্পষ্ট কারা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। ঢাকা কথায় আমরা কথা বলি সমাজ, রাজনীতি, দর্শন, ধর্ম সমস্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করি। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার শুধুমাত্র একজন বিখ্যাত আইনজীবী নয়, পাশাপাশি তিনি জামায়াত ইসলামীর মনোনীত তথা 11 দলীয় যে নির্বাচনী ঐক্য হয়েছে, এই নির্বাচনে সেই নির্বাচনের জামায়াত ইসলামের ধানমন্ডির 10, যেটিকে গর্ব করে অনেকে ধানমন্ডির আসন বলেন, সেই ধানমন্ডির জামাতের পক্ষ থেকে প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন তো নির্বাচনী ব্যস্ততা অনেক বেশি, তো এই ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে ডেকেছেন। যে সাধারণত গল্প করার মতো সময় আপনাদের নাই, আর আমাদের আমাদের কোথাও না কোথাও মনে হয়েছে যে আপনার সাথে কথা বলা খুব প্রয়োজন। সেটা হচ্ছে, আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র শিবির যেটাকে বলে, তারা বিভিন্ন জায়গায় হচ্ছে বিপিজিএস এবং যেটাকে তারা ভূমিধস বিজয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা অর্জন করছে। আমি যেটা পেলাম যে আপনি সর্বপ্রথম হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভিপি। এই ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, কত সনে এবং কখন সেটা? 1980-81 সেশনে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত ভিপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করে, ভূমিধস বিজয় অর্জন করে। নিঃসন্দেহে শিবিরের প্রতিষ্ঠা মাত্র 77 সালে। আচ্ছা, 78, 79, 80, 3 বছরের মাথায় ছাত্রদের ম্যান্ডেটকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আমার বিবেচনায় স্বাধীনতার পর ছাত্র রাজনীতিতে সন্ত্রাস ব্যাপকভাবে রূপ লাভ করে এবং সেখানে রিঅ্যাকশন হিসেবেই মুজিববাদী ছাত্রলীগের অত্যাচারে জাসদ ছাত্রলীগ তৈরি হয়। যদিও তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তৈরি হয়, যদি ওরা অপ্রেসড, সিরিয়াসলি অপ্রেসড। প্রায় বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। পরবর্তী 75-এর পট পরিবর্তন, এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেসিডেন্ট হওয়া, এরপরে ছাত্র সমাজ নির্বাচনগুলি আবার পুনরায় স্টার্ট হয়। সেই প্রেক্ষাপটেই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়েও নির্বাচন হয়। এখানে একটা প্রশ্ন আমার কাছে মনে হয় যে করা প্রয়োজন। আমরা বর্তমানে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের প্যানেলে ছিল, কারো কারো বয়স তো 25 বছর, 22 বছর, 23 বছর, এমন ইয়াং ক্যান্ডিডেটও আছে। কিন্তু এখন তাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের কি ভূমিকা, সেই ভূমিকার উত্তর দিয়ে তাদের ভোট যেতে হচ্ছে। তো স্বাধীনতার এক্স্যাক্টলি 10 বছর পরে আপনি ভিপি হলেন, আপনার কেমন হার্ড টাইম গিয়েছে? অত্যন্ত কঠিন সময় গিয়েছে।
ছাত্র শিবিরের এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আন্ডারগ্রাউন্ড সব ছাত্র সংগঠন, মুজিববাদী ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং তখনকার সরকারের ছাত্র সংঘ, জাতীয় ছাত্র দল ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং এ আসে। এক নম্বর আন্ডারস্ট্যান্ডিং যে এই শিবির উত্থানকে অ্যাকসেপ্ট করা যাবে না, এই মর্মে তারা একমত হয়। এটাও একমত হয় যে সম্মিলিতভাবে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাবে, যাতে এই মেসেজ ছাত্রদের কাছে যায় যে যারা শিবির করে তাদের সম্পর্ক রাখা যাবে না। এটা ভয়াবহ। স্টুডেন্ট লাইফে এরকম সংশ্লিষ্টতা, কেরিয়ার নষ্ট হবে, পরীক্ষা দিতে পারবে না, এই ঝুঁকি কেউ নিতে যাবে না। ফলে একদম ফরমাল মিটিং করে তারা সিদ্ধান্ত ক্রমে ছাত্র শিবিরের নির্বাচনের 1 মাস আগে, সংসদ নির্বাচনের 1 মাস আগে তারা সমস্ত দলকে ওঠবে শিবির হামলা করে। দিনটা ছিল শুক্রবার। আমাদের সমস্ত জনশক্তি জুমার নামাজ পড়ার জন্য কেন্দ্রীয় মসজিদ যায়। ওখানে কেন্দ্রীয় মসজিদে সব সেন্ট্রাল জামাত হয়। আপনি যান বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে সবগুলি থেকে একটু বিচ্ছিন্ন সেপারেট জায়গায়। সেই দিন পরিকল্পিতভাবে তারা, আমরা যখন নামাজরত ছিলাম, সমস্ত হলে, এই 5টা হল ছিল তখন পুরুষের হল, আলাউল হল, সারেফ রহমান হল, শাহজালাল হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, 5টি হলে শিবিরের চিহ্নিত রঙগুলি, 65টা রং একসাথে তাদের বিলঙ্গিংস, কাপড়, বই পুস্তক, ইভেন সার্টিফিকেট সব পুড়িয়ে দেয় আগুন লাগিয়ে। আমাদের নামাজ শেষ হওয়ার আগেই আমাদের ছেলেরা দিক বিদিক শূন্য ঘোরাফেরা করতে থাকে, তাদের নিজের সম্পদ রক্ষা এবং তাদের বই পুস্তক রক্ষার তারা দিক বিদিক ছোটাছুটি করে যাওয়ার জন্য। প্রতিমধ্যে চরম বাধার সম্মুখীন হয় এবং সেখানে সর্বদলীয় আক্রমণের মুখে আমার 24 জন লোক গুলিবিদ্ধ হয় এবং খুব শর্ট ডিস্টেন্সে আমাকে গুলি করে। আল্লাহর ফজলে আমার গায়ে গুলি লাগেনি, বাট আমার টেন্ডনটা থ্যাতলে যায়, আমি পড়ে যাই। তারা ধরে নিয়েছিল যে আমি গুলিবিদ্ধ হয়ে গেছি। আচ্ছা, চরম নির্যাতনের পর বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিতাড়িত হই। রাতে সেখান থেকে আমরা চলে আসি শহরে। 1 মাস পর নির্বাচন হয়। তাদের প্রোগ্রামটা ছিল যে এই মেসেজ ছাত্রদের দেওয়া যে শিবির যদি কেউ করে সমর্থন করে ভোট দেয় তার পরিণতি একই হবে। এবং ওই রাত্রে যেদিন আমরা আক্রান্ত হই, আমাদের দুঃসংবাদ শুনে শহর থেকে আমাদের বোন ভাইয়েরা উদ্ধার করার জন্য তার আগে আসে। হাটাজারি থানার পুলিশ 65 জন ভাইকে অ্যারেস্ট করে নিয়েছে। আচ্ছা, তারপরে তো 1 মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। আবার বিশ্ববিদ্যালয় খুলে আমরা খালি হাতে শূন্য হাতে ক্যাম্পাসে গিয়ে হাজির হই। অনেক লম্বা কাহিনী, ইলেকশন হয়। এইটা ছিল মেজর ইস্যু। 71, আলবদর, রাজাকার, এই সমস্ত জিনিস। এই এবং মহিলাদেরকে হিজাব পরানো, আজকে যে কথা বলা হচ্ছে সেম কথা বলা হইতো। এবং রসিকতাকে বলতো, আপা এখনো বোরকা কিনেন নাই, জসিম বিপি হইলে কিন্তু নিকাব পড়তো। অর্থাৎ এই রসিকতা তখনও ছিল, এই ফোবিয়া তখন সিরিয়াস ছিল এই ফোবিয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সাইনবোর্ড এন্ট্রান্সে, সেখানে তার লিখে দেয় আলকাপ্তা দিয়ে, জসিমিয়া গাফফারিয়া আলিয়া মাদ্রাসা। মানে কিভাবে হিউমিলেট করছে। আচ্ছা, নির্বাচন যথারীতি হয়, ভণ্ডুল করার চেষ্টা করে, শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরি। ছাত্র ছাত্রীরা রায় দেওয়ার ক্ষেত্রে 3টা জিনিস বিবেচনা করেছে। 1 নাম্বার, যে বয়ান তারা দিয়েছিল স্বাধীনতার পক্ষ বিপক্ষ, রাজাকার, আলবদর, এটা ড্যামলি তারা রিজেক্ট করেছে ছাত্র সমাজ। দ্বিতীয়ত, তারাই এর আগে সংসদগুলিতে ছিল নির্বাচিত। তাদের দুর্নীতি, হল দখল, ডাইনিং হলে পয়সা না দিয়ে খাওয়া এবং স্পোর্টসের বিভিন্ন খেলায় অনিয়ম করা, এই অনিয়মের বিরুদ্ধে এটা ছাত্রদের একটা বিদ্রোহ। তৃতীয়ত, চরিত্রের দিক থেকে ইন অল রেসপেক্ট, আমরা হলে তাদের সাথে লেখাপড়া করি, ক্লাসে একসাথে সহপাঠী। শিবিরের ম্যাক্সিমাম ছেলে সেখানে প্রায় ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, ট্যালেন্ট ছিল, রেজাল্ট ভালো হয়েছে। এই একদিকে তাদের ভুয়া বিবৃতি, 2 নম্বর তাদের সন্ত্রাস, 3 নম্বর হচ্ছে ছাত্র শিবিরের অমলিন চরিত্র। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছে এই ভিন্ন একটা চয়েসের জন্য। আমি মনে করি এটি প্রধান কারণ ছিল। রাজনৈতিক অবস্থায় কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায়, ইরেসপেক্টিভ এনিথিং, তাদের স্বার্থে, ছাত্রদের স্বার্থে ছাত্র সমাজ এটাকে এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। তো এখন যে আবার নতুন করে বাংলাদেশের রাজনীতিতে 5ই অগস্টের পরে আবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী এবং আপনাদের বর্তমান প্রতিপক্ষ এবং সাবেক বন্ধু, বিশেষ করে জাতীয়তাবাদী দল তো আপনাদেরকে, তারা মানুষদেরকে বলছেন যে আপনারা স্বাধীনতা বিরোধী এবং আপনাদেরকে যেন কেউ ভোট না দেয়। এই প্রোপাগান্ডাটা আর সেই 80-র দশকের যে
প্রোপাগান্ডা, আমি এটাকে প্রোপাগান্ডা বলবো না, যার যার পয়েন্ট অফ ভিউ। তো সেই জায়গাতে হচ্ছে আপনার কি দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষকে এই ন্যারেশনটা গ্রহণ করবে? যেই কারণে 81 সালে গ্রহণ করেনি, একই কারণে ছাত্র সমাজও রিজেক্ট করেছে। ছাত্র সমাজ দেখেছে তাদের রিয়েল ফ্রেন্ডকে। দ্বিতীয়ত কথা হচ্ছে তাদের নেরেটিভ যে সম্পূর্ণ কন্ট্রাডিকশন, স্ববিরোধী। 91-এ এরশাদের পতনের পর যে নির্বাচন হয়, জামাতের এমপিদের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। দেন খালেদা জিয়া ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। তখন তো তাদের সামনে ইস্যুটা বড় হয়ে দেখা দেয়নি। ট্রু। 91-এর পরে যখন 2001-এ আবার জোট সরকার হয়, যেই সরকারে জামাতের দুজন মন্ত্রী ছিল, সেই সময়তে প্রশ্ন আসেনি যে এরা স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদর। তারা ক্যাবিনেট মিনিস্টার কিন্তু হয়েছে। তাইলে দুইটা ঐতিহাসিক ঘটনায় তারা এই বয়ানটাকে তখন এই বয়ান পেশ করেনি। এখন এসে আবার একই গান গাচ্ছে, একই বয়ান দিতেছে, একই নেগেটিভ দিচ্ছে, সিম্পলি জনগণকে বিভ্রান্ত করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস ডাকসু, চাকসু, রাকসু, জকসু এইসব জায়গায় সারা বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত পরিবারের সন্তানরা আসে, মেধাবী ছেলেরা আসে, তারা সমজদার ছেলে, তারা অত্যন্ত জ্ঞানী ছেলে, বুঝমান ছেলে। তাদের এই ন্যারেটিভে কোনো কাজ হয়নি। এই জন্য তারা একসাথে এই 5টা বিশ্ববিদ্যালয়ে ওভারওয়েলমিং মেজরিটি শুধু ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে, ভূমিধর জয় হয়েছে। আচ্ছা, এটাই প্রমাণ করে এই বয়ান কোনো কাজে লাগবে না। আপনার ছাত্র জীবনের ম্যাজিক এখন এই বয়সে এসে পরিণত রাজনীতিবিদ, ঢাকাদর্শের যারা সাধারণ জনগণ আছে, তারা আসলে আপনাকে কেন ভোট দিবে? আপনার মধ্যে কোন কোয়ালিটি আছে যে আপনার অপোনেন্টের নাই? আমি কম্পারিজন ভিত্তিতে কথা না বলে জনগণের সেন্টিমেন্টকে আগে আমি উপস্থাপন করতে চাই। বিগত 54 বছরে 3টে বড় বড় দল দেশ শাসন করেছে, বৈধ অবৈধ মিলিয়ে। আওয়ামী লীগ, বিএনপি এবং নাঙ্গল। এটা তাদের কাছে দৃশ্যমান, সে রেকর্ড জনগণের কাছে আছে। এবং সম্প্রতি এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করার আগ পর্যন্ত যে জুলুমের শিকার হয়েছে জনগণ, বিশেষ করে গণতন্ত্রের চর্চায় সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে জাতির, 14 সালে ভোট হয়নি, 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। 18 সালে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নোংরা কাজ করছে, রাতে ভোট সিল মারি দিয়েছে এবং সেখানে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। আপনি বর্তমান আইজি প্রিজনার আছে, প্রিজনে আছে, কারাবন্দী আছে, তার মানে আত্মস্বীকৃত বিবৃতি থেকে জানা যায় কিভাবে অনুগত এই সমস্ত ফোর্স দিয়ে অন্যায় কাজগুলি করেছে। 24 সালে তো ডামি ইলেকশন। সুতরাং গণতন্ত্রের প্রতি এত বড় আঘাত, এত বড় একটা জুলুম, এটা সাধারণভাবে এটা কেউ দেখছে না। এটা ঐতিহাসিক ঘটনা। এই প্রেক্ষাপটেই জুলাই বিপ্লব হয়েছে এবং ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষ ওয়েলকাম করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। এই অবস্থাতে সাধারণ মানুষ দেখবে এই সময়গুলির মধ্যে কারা দুর্নীতি করেছে, কারা সন্ত্রাস করেছে, কারা চাঁদাবাজি করেছে। চাঁদাবাজি এত জঘন্য, এত ভয়াবহ চাঁদাবাজির রূপটা ইউ ক্যানট ইমাজিন। ছোট ফুটপাতের দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ী, এরা আওতার থেকে তো রেহাই পায়নি। 17 বছরে এই ফ্যাসিস্ট দলটি যে সমস্ত এই অপকর্ম করেছে, দখল বা চাঁদাবাজির দুর্নীতি, এই গত 17 বছরে মানুষ তো অন্ত নিষ্কৃতিভাবে আশা করছিল, তা হয়নি। চাঁদাবাজি চালু আছে, দুর্নীতি চালু আছে, দখল বাণিজ্য চালু আছে। তাহলে এরা কারা করছে? দিবালো কোনো স্পষ্ট কারা করছে। সুতরাং অন্য উন্নয়নের প্রসঙ্গে পরে আসবো। শুধু অতীতে স্বৈরাচারের যে কারণে পতন হয়েছে, একই কারণে যদি তারা ইনভলভ হয়, সেই কারণে জামাত এ সমস্ত ইনভলভ নেই। জামাতের কোনো চাঁদাবাজি করে না, দুর্নীতি করার প্রশ্নই আসে না। 2 জন মিনিস্টার ছিল ক্যাবিনেটে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বেরিয়েছে, কোনো দুর্নীতি পায়নি। সন্ত্রাস তো করেই না। সুতরাং এই সমস্ত কার্যকারণ জামাতে না থাকার কারণে, চারিত্রিক বৈশিষ্ট্যে জামাত উন্নত চরিত্রের হওয়ার কারণে এবং তাদের এই সমস্ত অপকর্ম জাতি জেনে যাওয়ার কারণে আমি প্রত্যাশা করি শুধু আমার সিট নয়, সারা বাংলাদেশি জনগণ জামাতকে এবার বিবেচনা করবে, তাদের পরবর্তী
সংসদ পরিচালনার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য রায় দিবে, এটা আমি মনে করি। ব্যক্তিগত লিমিটেশন, যোগ্যতা অযোগ্যতা বড় কনসার্ন নাই। বড় কনসার্ন যে দল বিলং করে এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের অতীতের ক্রিয়াকলাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তারপর একটু আমরা আপনার ভোটারদের এবং সাধারণ মানুষকে জানানোর জন্য আপনার বর্তমান পেশা এবং লেখাপড়ার জীবনটা যদি একটু ছোট করে সবাইকে একটু জানাতেন। আমরা শুনেছি দেশে বিদেশে আপনি বিভিন্ন ফোরামে কাজ করেছেন। আমি অ্যাকচুয়ালি এসএসসি পাস করেছি সরকারি বিজ্ঞান কলেজ থেকে, ঢাকা থেকে, মানে ঢাকার সাথে সম্পর্ক আপনার পুরনো এবং এই এলাকাও আমার আত্মীয় স্বজন অনেকে থাকেন। এইচএসসি এবং অনার্স মাস্টার্স চিটাগাং ইউনিভার্সিটি থেকে এইচএসসির পর তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছি। আচ্ছা, আমি চট্টগ্রামের ছাত্র থাকার কারণে চাকসুর ভিপি ছিলাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন এলএলবিতে হওয়ার কারণে আমি ঢাকা ইউনিভার্সিটির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সার্কেল থেকে সিনেট মেম্বার ছিলাম নির্বাচিত, আচ্ছা, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটিতে সে কমিটি মেম্বার ছিলাম। এগুলো 5 বছর পর্যন্ত আমার এটা সুযোগ হয়েছে দেখার। আমি মনে করি যে আমি এই ধানমন্ডিতে প্রায় 45 বছর যাবত এখানে আছি। আমার বিয়ে শাদী ওই জায়গায় হয়েছে, আমার সন্তানদের জন্ম হয়েছে ধানমন্ডিতে, আচ্ছা, এবং আমার নাতিপুতি হয়েছে ধানমন্ডিতে। আচ্ছা, তারপরে দাদা হয়ে গেছে। দাদা হয়ে গেছে। আচ্ছা, তো সুতরাং এই ধানমন্ডিতে দীর্ঘদিনের অবস্থানের কারণে ধানমন্ডি মানুষের সমস্যাগুলো আমি খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। সেই জন্য ক্যাটাগরাইজ করে যদি বলতে বলেন, তাইলে 1 নম্বর হচ্ছে সন্ত্রাস। জীবন নিরাপত্তা চায়, সম্মান চায়, ব্যাপকভাবে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে চাঁদাবাজি করার সময় সন্ত্রাস করে। সন্ত্রাসটা ইটসেলফ আর একটা ভায়োলেশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে অথবা নাকের ডগায় এ সমস্ত অনেকগুলি অপকর্ম করে যাচ্ছে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যে এখানকার কতগুলি স্থায়ী কিছু সমস্যার সমাধান দীর্ঘদিন হয়নি। যেমন যানজট, আপনারা দেখেছেন 5 আগস্টের পর সাধারণ শিক্ষার্থী ছাত্র রাস্তা নেমেছিল। তাদের কোনো ট্রাফিক ট্রেনিং নেই, কোনো ডিসিপ্লিন তারা বুঝতো না, বাট তারা একটা ডেডিকেশনের মাধ্যমে ফার্স্ট লাইন অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাবে অগ্রাধিকার, তারপরে প্রাইভেট কার, অন্যান্য গাড়ি, এরপরে দিকে রিক্সা। তারা সুন্দর করে 1 মাসের ডিসিপ্লিন নিয়ে আসছে। তাদের প্রশিক্ষিত বাহিনী পেশাদারিত্বের সাথে সিরিয়াসলি যদি এইটাকে কনসার্ন হিসাবে নেয়, ট্রাফিক জ্যাম থাকার কথা না। আনুষঙ্গিক কতগুলি কাজ যদি করত, আরো রিলিফ হইতো। যেমন পর্যাপ্ত ফুটওভার ব্রিজ নাই। নীলক্ষেত জায়গাটা এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে পূর্ব দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিকে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, উত্তর দিকে ঢাকা কলেজ এবং পরবর্তী সিটি কলেজ, আরো প্রতিষ্ঠান আছে, ফাইন আর্টসের আছে। এমন একটা জায়গাতে রাস্তা উপর দিয়ে চলাচল করে মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এখানে তো একটা ফুটওভার ব্রিজ অবশ্যই জরুরি। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে উন্নত মানের টেকনোলজি দ্বারা যে ফুটওভার ব্রিজ করা হয়, মানুষের এই যানজটের অনেকটা লাঘব হয়ে যাবে। ঠিক একইভাবে আরো যেসব স্পটের মধ্যে মানুষের ফুটওভার ব্রিজ নেই, সেখানে ফুটওভার ব্রিজ করা জরুরি। কোনো কোনো জায়গায় এমন আছে ফুটওভার ব্রিজ দখল করে চাঁদাবাজরা ছোট ছোট দোকান বসে, সেখানে ব্রিজের উপরে বিভিন্ন ধরনের দোকান বসাই দিচ্ছে। এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, চলাচলের জন্য মানুষের একটা পদক্ষেপ নেওয়া। তো আর আপনার এলাকার আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া, সেটা হচ্ছে যে হাজারীবাগ। এখানে আমরা দেখছি যে এনভায়রনমেন্টাল হ্যাসেল অনেক বেশি, ক্লিনলিনেসের অনেক অভাব আছে এবং ড্রেনেজ গুলির ব্যবস্থাপনা অনেক বাজে অবস্থা। জি, তাদের জন্য আপনার কোনো প্ল্যান আছে কিনা যদি আপনি নির্বাচিত হন? জি, অবশ্যই। হাজারীবাগের জন্য আপনার এবং কামরাঙ্গীরচরের জন্য আপনার কি অবশ্যই প্ল্যান আছে এই ড্রেনেজ ব্যবস্থাগুলিকে উন্নত করা, যাতে পয় নিষ্কাশনটা স্মুথলি হয়ে যায় এবং পরিবেশ দূষণ না হয়। সিগনিফিকেন্টলি এটা আমি বলতে চাচ্ছি যে পরিবেশ দূষণ না হয়। এগুলি আশেপাশে খালে নদী না লাগিয়ে পড়ে, সেখানে আবার পরিবেশ দূষিত হয়। সেটার জন্য প্ল্যান কি আপনার? সেটার জন্য যারা এবার এক্সপার্ট, তাদেরকে নিয়ে আমরা পরামর্শ করে যেটা আর কি ফিজিবল ফাইন্যান্সিয়াল আসপেক্টে, এখানকার অবস্থা প্রেক্ষিতে এক্সপার্ট অপিনিয়ন নিলে ভেরি মাচ পসিবল, এবং এটা আমি করতে চাই। এমনকি হাজারীবাগ খেলার মাঠ নাই, না থাকার কারণে শিশু বাচ্চারা বিনোদনের সুযোগ না পেয়ে আস্তে 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 অন্যায় জড়ায় যায়। এখন তো মানে কিশোর গ্যাং একটা বিরাট উদ্বেগের কারণ মানে অভিভাবকদের কাছে। সুতরাং হাজারীবাগ
ট্যানারি ছিল দীর্ঘদিন পর্যন্ত, ট্যানারি শিফট হয়েছে হেমায়েতপুরে। এই জায়গাগুলি এখন অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। এখানে পরিকল্পিত নগরায়ণ করলে আবাসন সমস্যার সুন্দর সমাধান হয়, পরিবেশটাও ভালো হয়। কাজেই এখানে এই করাগুলির সুন্দর ব্যবস্থা সিটি কর্পোরেশন আন্ডারে। এর সিটি কর্পোরেশন কোনো ইফেক্টিভ কিছু আমি দেখতে পাই না। ইভেন কামরাঙ্গীরচরে সিটি কর্পোরেশন আন্ডার একটা ওয়ার্ড, ৫৫ নম্বর ওয়ার্ড, সেখানেও কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা, যত্রতত্র যেখানে খুশি সেখানে রাস্তা খোঁড়া, এবং সেখানে মানুষের ইফেক্টিভ ভাবে কোন কাজটা করলে সেভাবে কোনো প্ল্যানিং ভিত্তিতে না করা, সবকিছু অপরিকল্পিত আনসাইন্টিফিক ওয়েতে কাজ করে যে মানুষের দুর্ভোগটা বেড়েছে। অবশ্যই এই আমরা যদি এরকম ধরনের কমিটি করে দেই, যে কমিটি প্রত্যেকটা জায়গায় সুপারভাইজ করবে, অর্থাৎ সিভিল সোসাইটি। জি, সিভিল সোসাইটির কোয়ালিফাইড লোকদেরকে দিয়ে, মানে স্থানীয় বাসিন্দা যারা আছে। স্থানীয় বাসিন্দা যারা, এবং অ্যাজ ওয়েল এজ কম্পিটেন্ট, আচ্ছা, সংশ্লিষ্ট বিষয়ে তাদের নলেজ আছে, নলেজ আছে। এই জাতীয় যদি আমরা কমিটি করে দেই, তারা সার্ভিলেন্সে থাকবে। ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা চালু করতে পারি, ইমিডিয়েটলি তখন লাল ফিতে দৌড়াতে পড়ে থাকবে না ফাইন, জানার সাথে সাথে তখন স্থানীয় যিনি প্রতিনিধি এমপি হবেন তার কাজ হবে একটু সুপারভাইজ করা, একটু লজিস্টিক দেওয়া, একটু পুশ করা, কোনো জায়গায় কাজ থেকে থাকলে সেটাকে এমফেসাইজ দিয়ে একটু ভূমিকা নেওয়া। আর এই এক্সপার্ট লোকদের পরামর্শের ভিত্তিতে কাজ করলে, তারা নিজের ইন্টারেস্টে সিভিল সোসাইটির লোকেরা এগুলো রিপোর্টিং করলে, তাহলে সমস্যা অনেক কমে যাবে। তাদেরকে ইনভলভ করার আমাদের একটা বিরাট সুযোগ, যোগ্য লোক আছে, আমরা তাদের ইনভলভ করছি না। সেক্ষেত্রে হচ্ছে আপনার, যেহেতু আপনি ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে, এখানে অনেক ওয়ার্কিং ক্লাস মানুষরা থাকেন, বাণিজ্যিক এলাকা, এই যে বাণিজ্যিক আবাসিক এলাকা বিশাল বড় মিক্সড আপ, আবার হচ্ছে ভাড়াটিয়া বাড়িওয়ালাদের যে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়গুলি আছে, এইগুলিকে এমপি হলে, এই যে সামাজিক যে মৌলিক সমস্যাগুলি, এমপি হলে, আপনি পার্লামেন্ট মেম্বার হলে আসলে এই জিনিসগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন বলে মনে করছেন? কি করলে ভালো হবে? আসলে বাড়িওয়ালাদের এবং ভাড়াটিয়াদের সাথে যে কনফ্লিক্টটা, যে অসন্তোষটা, এটা দুর্ভাগ্যের বিষয়, সামাজিক অবক্ষয়ের এটা একটা রূপ। যারা ভাড়াটিয়া তাদেরও কোড অফ কন্ডাক্ট মানা উচিত, ভাড়াটিয়ার যেসব নিয়ম শৃঙ্খলা আছে। যারা ল্যান্ডলর্ড তাদেরও কিছু ডিসিপ্লিন মানা উচিত। ভাড়াটিয়াদের মধ্যে রেসপেক্ট থাকা, পারস্পরিক রেসপেক্ট, চেকস অ্যান্ড ব্যালেন্স। আমরা মনে করি যারা বাড়ির মালিক এবং যারা ভাড়া নেন প্রত্যেকেই এই সিভিল সোসাইটির মেম্বার। অত দেখা গেছে এই এলাকায় যিনি ভাড়া থাকতেছেন ধানমন্ডির চাকরির কারণে ব্যাপদেশে, তার গুলশান নিজে একটা বাড়ি আছে, হতে পারে, এরকম হতেই পারে। পারস্পরিক সম্পর্ক যে মধুর হয়, হারমোনিয়াস থাকে, উভয়ই কোড অফ কন্ডাক্ট মানা উচিত। বাড়ি যারা ভাড়া দিবেন তারও নিশ্চয়ই কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, যারা বাড়ি ভাড়া নেবেন তাদের জন্য কিছু বাধ্যবাধকতা থাকে। এই উভয় শ্রেণী, ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা, প্রত্যেকে যদি ডিসিপ্লিনটা স্থানে মেনে চলেন, তাহলে এই ঝগড়া হওয়ার কথা না, অশান্তি হওয়ার কথা না। এরপরে যদি আমাদের যে সিভিল সোসাইটিকে আমরা কমিটি করব, এটা একটা ছায়া, তারা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তারা থাকবে, তারা ওভারসি করবে, দেখবে এই যেহেতু অশান্তি কোথাও যদি হয়, সম্মানজনক তারা সমাধান করে দেবে, যাতে কেউ অপমানিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এটাকে এনশিওর করব। আপনার এই এলাকাতে অনেক নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা থাকে, অনেক নিম্নবিত্তর মানুষরা থাকে, আর ধানমন্ডিতে যারা আপার মিডল ক্লাস তারা তো আছেন। কিন্তু এই যে আপনার যারা লোয়ার মিডল ক্লাসের যারা আছেন, তাদের সন্তানদের লেখাপড়া করাতে এবং তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে প্যারেন্টসদের অনেক কষ্ট করতে হয়, পেতে হয়। তারা জানে না যে সন্তানকে কোন সাবজেক্টে পড়াবে, কোনো ক্যারিয়ার কাউন্সিলিং নাই। এই যে অবস্থা, আপনি একজন ক্যারিয়ারিস্ট মানুষ হিসেবে এই এলাকার জন্য, ঢাকা 10-এর জন্য আসলে কি করতে চান? আসলে যুব সমাজ তো আমাদের শক্তি, প্রতিটি জাতির জন্য যুবকটা হচ্ছে শক্তি, সম্পদ। আমরা মনে করি তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্রতিভা আছে। এডুকেশনের স্ট্যান্ডার্ডে যেতে যে লেভেলেই পড়াশোনা করুক, বা তার মধ্যে স্পৃহা আছে, বয়সের তারুণ্যের একটা শক্তি আছে। সুতরাং তাদেরকে উন্নতভাবে আইটি সেক্টরে, বিভিন্ন সেক্টরের প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন জব ওরিয়েন্টেড কাজ করতে পারে, এই মেন্টাল প্রিপারেশন, সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়ে তাদের আমরা তৈরি করব, যাতে তাদের লেখাপড়ার উপরে স্থানে টেকনিক্যাল আসপেক্টে তারা কন্ট্রিবিউট করতে পারে, বেকার না থাকে, এবং তারা সম্মানজনকভাবে যেন জীবনযাপন করতে পারে। এবং তাদের জন্য স্পেশাল স্টাইপেন্ড দেওয়া, বিদেশের কোনো ট্রেনিংয়ের সুযোগ থাকলে সে অ্যাফোর্ড করার জন্য ব্যবস্থা করা, দেশীয় কোনো ট্রেনিং, টেকনোলজিক্যাল আইটি সেক্টরের কোনো ট্রেনিংয়ের সুযোগ থাকে সে প্রোভাইড করা। এর মাধ্যমে আমরা সমস্ত বেকার যুবকদেরকে এই ইনকাম জেনারেটেড সিচুয়েশন আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ।
নারী নিরাপত্তার জন্য ঢাকা 10-এ আপনার বিশেষ কোনো প্ল্যান আছে কিনা? আসলে এটা সত্যি যে নারী পুরুষ সবাই কিন্তু আমার নাগরিক। দুর্ভাগ্যের বিষয়, নারীদের নিরাপত্তার জন্য আলাদা চিন্তা করতে হয়। এই জন্য যে তাদেরকে কেউ একটু দুর্বল ভাবে। নারীরা মোটেই দুর্বল নয়। তাদের প্রতিভা আছে, সম্মান আছে, ক্যাপাসিটি আছে। রাষ্ট্রীয় আনুকূল্য যদি পায় তারা দুর্বল থাকবে না। এবং তাদের সম্মানটাকে নিশ্চিত করার জন্যে তাদেরকে সব ধরনের লজিস্টিক প্রোটেকশন রাষ্ট্রের দায়িত্ব। কোনো রকমের নারীর নির্যাতন যেন না হয়, কোনো দুর্বৃত্ত যেন ভুলেও ওদিকে না তাকায়। যখন নাকি অন্যায়ের পানিশমেন্ট হবে এবং কঠোরভাবে সরকার নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র ব্যবস্থা এখানে হাত দিবে, তাহলে যারা অন্যায় কাজ করে তাহলে নারীদের প্রতি জুলুমটা হবে না। নারীরা ফ্রিলি চলাফেরা করতে পারবে। ফ্রিলি চলা, নৈতিক মূল্যবোধের অবক্ষয় একটা ব্যাপার। এদিক থেকেও আমাদেরকে এডুকেশন সিস্টেমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা যাতে এস্টাবলিশড হয়, পারস্পরিক রেসপেক্ট, মর্যাদা এবং নৈতিকতা মানুষের মধ্যে যেমন থাকবে, মানুষ তখন আর অন্যায় করবে না। আমরা এগুলিকে এনশিওর করব এবং আমাদের সাথে সমাজে প্রতিটি নারী তার সম্মানের সাথে ইকুয়াল রাইট নিয়ে থাকতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একেবারে সবশেষ, আপনি ঢাকা 10-এর যারা ভোটার আছেন তাদের কাছে আপনি কি বলতে চান? আমি তার আগে একটা কথা বলতে চাই, জি এটা আমার বাদ পড়ে গেছে। জি আমার ভোটাররা কেউ মনে করতে পারে আমাদের প্রবলেম অ্যাড্রেস করলো না। যে সমস্ত পাশে বিরাজিত গ্রিন রোডে পানি ওঠে, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়। আর অনেক জায়গায় এরকম পানি ওঠে। জি ধানমন্ডি লেক, এটা হয়তো গুরুত্বপূর্ণ জায়গা ধানমন্ডিবাসীর জন্য। জি লেকটা অযত্নে অব্যবহারে নোংরা হয়ে গিয়েছে। এখানে বিউটিফিকেশনের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। মেয়েরা রাত্রে সন্ধ্যা পরে হাঁটতে পারে না, সাফিসিয়েন্ট লাইট নাই, এবং এখানে কোনো সেফটি সিকিউরিটি মেজারটা পর্যাপ্ত নয়। একটা সুন্দর লকার সিস্টেম করে যদি ম্যানেজ করা হয়, এটা 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 বাড়তি কোনো খরচ লাগবে না। সিটি কর্পোরেশনের নর্মাল বাজেট থেকে তো হবে। লকার থাকলে যারা মর্নিং ওয়াকে আসলো তার বেনিফিট একবার ব্যাগটা রাখলো, আমার ব্যাগটা আমি সেখানে রাখলাম, যাওয়ার সময় আমি নিয়ে গেলাম নিশ্চিন্তে, কাপড় চেঞ্জ করার দরকার হলো আমি করতে পারলাম। ইটস পসিবল। ধানমন্ডির লেক দীর্ঘদিনের মানুষের একটা আকাঙ্ক্ষা, একটা উন্নত পরিবেশে লেকটা যেন তারা পায়। এছাড়াও আর যে সমস্ত খেলার মাঠগুলি সংস্কারবিহীন অবস্থা পড়ে আছে, এই সংস্কার আওতায় নিয়ে আসা। গ্যাসের যে সংকট, এটা কিছুটা তো ন্যাচারাল আমাদের সাপ্লাই কম হলে হবে, কিন্তু চোরা লাইনের মাধ্যমে অনেকে গ্যাস পাচ্ছে। যারা জেনুইন গ্যাস পারচেস করে তারা পায় না। এই অনিয়মগুলো দূর করতে হবে, তাহলে জেনুইনলি লোকেরা পায়। এরপরে মনে করেন আমাদের এই অনিয়মগুলো আপনি দূর করতে পারবেন? অবশ্যই দুর্নীতি দমন কমিশন, যদি দুর্নীতি দমন দুদক যদি ন্যায়পরায়ণ লোকদের দ্বারা হয় তাহলে অবশ্যই হবে, অবশ্যই হবে। যেন একটা অন্যায়ের ক্যাপিটাল পানিশমেন্ট হবে, বাকিটা অন্যায় করতে সাহস পাবে না। যে সোসাইটিতে অন্যায়ের পানিশমেন্ট নাই, ভালো কাজের রিওয়ার্ড নাই, সে সময় তো আগাইতে পারে না, দুর্বৃত্তদের সাহস বেড়ে যায়। কাজে অবশ্যই এটা করতে হবে এবং করা সম্ভব। গোটা সোসাইটিতে, শুধু ধানমন্ডি এলাকা একটা নয়, গোটা সোসাইটিতে এই কাজ করা সম্ভব। কারাপশন ফ্রি সোসাইটি করা এবং দুর্নীতি করলে তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া, দুর্নীতি থাকবেই না, আমি বিশ্বাস করি। আমার ভোটারদের কাছে আকুল আবেদন, নির্ভয়ে নিশ্চিন্তে দ্বিধাহীনভাবে সাহস করে ভোট কেন্দ্রে আসবেন। এবং এটা একটা ঐতিহাসিক ভোট, শুধু নর্মাল ক্ষমতা পরিবর্তনের ভোট নয়। দীর্ঘদিন আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিলাম, সন্ত্রাসের কাছে জিম্মি ছিলাম। এখন একটা স্বাধীন মত দিয়ে একটা নিজেদের সরকার গঠনের সুযোগ পেয়েছি আমরা, জনগণের সরকার। সুতরাং জনগণ এই ভোটটা যেন অবশ্যই উদ্যোগী হয়ে দেয়। দ্বিতীয়ত, জুলাই সনদের যে স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি, এই হা না ভোটের মাধ্যমে এটা ব্যবস্থা। সুতরাং হা ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য উপস্থিতি ব্যাপক হওয়া দরকার, যাতে করে এই এই রায়ের পরে জুলাই সনদের প্রত্যাশাগুলি সাংবিধানিক রূপ পায়। এই জন্য আমি প্রত্যেক ভোটারকে আহ্বান জানাবো, কোনো রকমের ভয় ভীতিকে আমলে না নিয়ে সাহসের সাথে ঐক্যবদ্ধভাবে যদি আসে, জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি। জুলাই অভ্যুত্থান তার বড় প্রমাণ। নিরস্ত্র জনগণকে শুরু ভালো ছিল মার্চ ফর ঢাকা। একটা মা তার সন্তানকে নিয়ে আসছে, কিসের জন্য আনছে? যে আমার সন্তানের রক্ত দিতে আমি এর ধন্য মনে করব। একটা বাচ্চা মেয়ে 20-22 বছরের চিকনা শুকনা হাইকোর্টের সামনে গিয়ে দাঁড়াইছে পুলিশের ভ্যানের সামনে, বলছে আমার ভাইদেরকে নিতে পারবো না। মরালস কারেজ,
সে গাড়ির চাক্কা ধাক্কা দিলে সে মরে যেত। তার এই মরাল স্ট্রেংথের কাছে পুলিশ বাহিনী পরাজিত হয়েছে। সুতরাং জনগণের সমর্থন, অংশগ্রহণ এটা অনেক বড় শক্তি। আমি বিশ্বাস করি জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি ভোট দিতে আসে, অংশগ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ এই সন্ত্রাসীরা এই নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না। কাজে তাদের কাছে আমার আকুল আবেদন, আমরা তাদেরকে যদ্দূর সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আমাদের নজরদারি থাকবে, সামাজিক চাপ থাকবে, পলিটিক্যাল পার্টিগুলির এই ক্ষেত্রে ভূমিকা থাকবে, যাতে প্রত্যেকটা ভোটার নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে স্বাধীনভাবে ভোট দিয়ে স্বাধীনের বাড়ি যেতে পারে এবং তারা একটা ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। এটি আমার জনগণের কাছে প্রত্যাশা। আর রাজনৈতিক ভাষা বলতে গেলে তারা আমরা অ্যাজ এ হোল নৌকার শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নাঙ্গলের শাসন দেখেছি। জামাত পেয়ে যেন তারা একবার ট্রাই করে যে জামাত কেমন দেশ চালাতে পারে। আমার বিশ্বাস জামাত ভালো যদি করে, তারা উপকৃত হলে জামাত উইল কন্টিনিউ। আর যদি জামাত ফেরি মারে, তাহলে আর জামাতকে তারা ভোট চাওয়ার মতো নৈতিক অধিকার আমাদের থাকবে না বলা। আমি এইটুকু চান্স দেওয়ার জন্য আবেদন করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় অনেক কথা বলার ছিল, সেটা হয়তো বা সম্ভব হলো না। তবে আমরা প্রত্যাশা করি যে জনগণ যেন ভালো মানুষ দেখে, যোগ্য মানুষ দেখে, এবং যাদের দ্বারা সমাজের উপকার হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপকার হবে, তাদেরকে যেন তারা এই গণতান্ত্রিক উৎসবের মাধ্যমে নির্বাচিত করে, সেই প্রত্যাশা আমাদেরও। দর্শক, আমরা কথা বলছিলাম জামাত ইসলামের মনোনীত প্রার্থী ঢাকা 10 অর্থাৎ ধানমন্ডি, বাংলাদেশের খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচনী আসন। সেই আসনের 11 দলীয় নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের সাথে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। আপনারা থাকবেন আমাদের ঢাকা কথার সাথে, থাকবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।